তোমরা বর্তমানে আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর কিন্তু শুরু হয়ে গেছে এবং বর্তমানে কিন্তু বিএলও বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই যে এসআইআর এনুমারেশন ফর্ম কিন্তু ইতিমধ্যে সবাইকে প্রোভাইড করে দিয়েছে। এবার অনেক মানুষ কিন্তু এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের কনফিউশনে আছে যে কোথায় কার ডিটেলস ফিল আপ করবো। বিশেষ করে যারা কিন্তু বিবাহিত মহিলা রয়েছে তারা কিন্তু অনেক রকমের সমস্যা রয়েছে যে কোথায় স্বামীর ডিটেলস বসাবো, কোথায় যে বাবার ডিটেলস বসাবো, অথবা ফর্মটা কীভাবে ফিল আপ করবো সেটা নিয়ে অনেক রকমের সমস্যা কিন্তু রয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা এই যে এসআইআর এনুমারেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। ঠিক আছে, যে কোথায় আপনার বাবার ডিটেলস বসাবেন, কোথায় আপনার স্বামীর ডিটেলস বসাবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দেবো। সেক্ষেত্রে আপনার সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে একটি মহিলাদের একটি এসআর ফর্ম আপনাদের সামনে ওপেন করে রেখেছি, সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে। তো এখানে নাম এবং বিএলও নামগুলো দেওয়া রয়েছে। তো প্রথম বললে কি এই যে বিবাহিত মহিলাদের এই যে ফর্মটা কোথায় দেবে, এটা যে স্বামীর বাড়ি যেখানে বর্তমানে রয়েছে সেখানে কিন্তু এই ফর্মটা দিয়ে যাবে। ঠিক আছে, এবার মেন কথা হলো এই ফর্মটা কীভাবে পূরণ করবেন, কোথায় কার ডিটেলস বসাতে হবে, কোথায় স্বামীর ডিটেলস বসাবেন, কোথায় তার পিতার ডিটেলস বসাবেন। তো সেক্ষেত্রে ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন। যারা কিন্তু বিবাহিত মহিলারা ফর্মটা ফিল আপ করছেন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ দেখে রাখুন। দেখুন এই যে প্রথম ঘরটা কিন্তু বর্তমানে যে আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এবং অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া থাকবে। এবার সেকেন্ড যে ঘরটা এখানে কিন্তু বর্তমানে আপনি কোথায় ভোট দেন সেই অংশ নম্বর এইসব ডিটেলস লেখা থাকবে। তারপর কিউআর কোড থাকবে। তারপরে আপনি কী করবেন এবং একটি ফটো কিন্তু আগে থেকে এখানে যেটা এপিক কার্ডে বর্তমানে রয়েছে সেই ফটোটা কিন্তু অলরেডি থাকবে। এবার এখানে কিন্তু আপনাকে একটি ফটো মারাতে হবে। তবে বললে কি এটা আপনার এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি, কিন্তু এখানে যে ফটোটা আপনি মারাবেন, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু এত ডিপ হলে হবে না। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা হয় সাদা, নাহলে যদি ব্লু কালার দেন সেক্ষেত্রে হালকা ব্লু, তো সবথেকে বেটার হবে সাদা, ব্যাকগ্রাউন্ডটা সাদা দেবেন সবথেকে ভালো। ঠিক আছে, এরপর জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটা ডেট অফ বার্থ আপনাকে বসাতে হবে। এবার যদি ভোটার কার্ডে না থাকে সেক্ষেত্রে আধার কার্ড যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা আপনি বসিয়ে দেবেন সঠিকভাবে। ঠিক আছে, যারা বিবাহিত মহিলা আবেদন করছেন তাদের আধার নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বার, এখানে যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন সেই মোবাইল নাম্বার যেন অ্যাক্টিভ থাকে, কারণ যদি কোনো কারণে ফর্মে কোনো রকম ভুল থেকে থাকে সেক্ষেত্রে বিএলও কিন্তু কল করতে পারে পরবর্তী সময়। সেক্ষেত্রে অ্যাক্টিভ যে মোবাইল নাম্বারটা সেটা দেবেন। এবার অনেকে বলবে যে আমার মোবাইল নেই, আমি স্বামীর মোবাইল নাম্বার দিতে পারবো। হ্যাঁ দিতে পারবেন, পরিবারের যে কারোর মোবাইল নাম্বার দিলেও হবে। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে পিতা বা অভিভাবকের নাম, তো সেক্ষেত্রে আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। তো এখানে অনেকে বলতে পারে এখানে কিন্তু আমি স্বামীর নাম বসাতে পারবো না, এখানে স্বামীর নাম কিন্তু এখানে বসালে হবে না, কারণ স্বামীর নাম বসানোর কিন্তু আলাদা জায়গা রয়েছে। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার পিতার নামটা বসাবেন। এবার এখানে পিতার ভোটার কার্ড নাম্বার, এপিক নাম্বার। এবার যদি আপনার পিতা কোনো কারণে মারা গিয়ে থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায় সেক্ষেত্রে ভোটার নাম্বার না বসালেও চলবে, কিন্তু নামটা বসাবেন, কিন্তু ভোটার নাম্বার না বসালেও কিন্তু চলবে। ঠিক আছে, তারপরে মায়ের নাম, এখানে আপনার মায়ের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে মায়ের এপিক কার্ড নাম্বার যদি থেকে থাকে সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন এখানে স্বামীর বা স্ত্রীর নাম, এই জায়গায় কিন্তু স্বামীর নাম, এখানে স্বামীর জায়গায় ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, যেহেতু আপনি বিবাহিত মহিলা আবেদন করছেন সেক্ষেত্রে স্বামীর নামের জায়গায় ঠিক চিহ্ন মারবেন, মেরে এখানে স্বামীর নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বর্তমান যে নতুন নামটা সেটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবং স্বামীর এপিক কার্ড নাম্বার যদি থেকে থাকে সেটা আপনি বসিয়ে দেবেন এখানে। এবং অনেকে যারা কিন্তু ডিভোর্স হয়ে গেছেন সেক্ষেত্রে তার স্বামীর নাম এবং এপিক নাম্বার জায়গায় ছেড়ে দেবেন। ঠিক আছে, এরপর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এরপর এখানে বলা হয়েছে যে এখানে যদি 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে এই বাম দিকের ঘরটা ফিল আপ করবেন। অন্যথা যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম রয়েছে, ঠিক আছে, আপনার বাপের বাড়ি যে বাবার নাম অথবা মায়ের নাম অথবা দাদু অথবা যে ঠাকুমার নাম যদি রয়েছে সেক্ষেত্রে ডান দিকের ঘরটা ফিল আপ করবেন। ঠিক আছে, যারা কিন্তু বিবাহিত মহিলা তাদের কথা বলছি। ঠিক আছে, এবার অনেকে বলতে পারে যে এই ডান দিকের ঘরটা যে বাবা মা দাদু দিদা ছাড়া স্বামীর নাম কিন্তু বসাতে পারবো না, স্বামীর ডিটেলস কিন্তু বসালে হবে না। ঠিক আছে, তো যার সঙ্গে রক্ত সম্পর্ক রয়েছে অর্থাৎ যে বাবা মা অথবা দাদু দিদা এদের ডিটেলস কিন্তু বসাতে হবে আপনাকে, স্বামীর ডিটেলস কিন্তু বসালে হবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। ঠিক আছে, এবার ধরুন আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, সেক্ষেত্রে কী করবেন এখানে বাম দিকের ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে নির্বাচকের নামের জায়গায় আপনার নাম বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারের জায়গায় 2002 সালে দেখবেন ভোটার লিস্ট দেখবেন, সেখানে এপিক নাম্বারটা সেখানে কী লেখা রয়েছে সেই এপিক নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার অনেকে বলতে পারে আমার এপিক নাম্বার বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, তো সেক্ষেত্রে
সেক্ষেত্রেও বর্তমানে যে 2002 সালে ভোটার লিস্টে যেই এপিক নাম্বারটা দেওয়া রয়েছে সেই এপিক নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার আত্মীয় নেমের জায়গায় সেখানে 2002 সালে ভোটার লিস্টে সম্পর্কিত ব্যক্তির নাম কার নাম লেখা দেখবেন, যে পিতার নাম লেখা যদি থাকে তো পিতার নাম বসাবেন, যদি স্বামীর নাম লেখা থাকে সেক্ষেত্রে স্বামীর নাম বসাবেন, এবং সম্পর্ক সেখানে লেখা রয়েছে সেখানে সম্পর্কিত ব্যক্তির নাম এবং তার সঙ্গে কী সম্পর্ক সেটা কিন্তু লেখা রয়েছে 2002 সালে ভোটার লিস্টে, সেই অনুযায়ী সঠিকভাবে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে জেলার নাম বসাবেন, তারপর রাজ্যের নাম বসাবেন, তারপরে বিধানসভা ক্ষেত্রের নামও কিন্তু সেখানে লেখা রয়েছে 2002 সালে ভোটার লিস্ট যখন ওপেন করবেন সেখানে কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম এখানে লেখা রয়েছে এবং তার নাম্বার লেখা রয়েছে, বিধানসভা ক্ষেত্রের নাম্বার কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। এবং সঙ্গে এখানে অংশ নাম্বার কিন্তু লেখা রয়েছে 2002 সালে ভোটার লিস্টে অংশ নাম্বার লেখা রয়েছে, এবং এখানে ক্রমিক সংখ্যা, এর ক্রমিক সংখ্যা কোনটা, এখানে ভাগ নম্বর, ঠিক আছে, সিরিয়াল নম্বর। তো আপনার নামের সোজা কত সিরিয়াল নম্বর লেখা রয়েছে দেখবেন, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সেইভাবে আপনি বসিয়ে নেবেন। এবার ধরুন 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, আপনার যে বাবা মা দাদু দিদার নাম রয়েছে, সেক্ষেত্রে ডান দিকের এই যে ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, ধরুন আপনার বাবার নাম দেবেন, সেক্ষেত্রে এখানে কিন্তু নামের জায়গায় আপনার বাবার নাম বসিয়ে নেবেন, আপনার বাবার যে এপিক নম্বর যেটা 2002 সালে ভোটার লিস্টে যেই নাম্বারটা রয়েছে সেইটা আপনি বসাবেন। এখন বর্তমানে চেঞ্জ হতে পারে, কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যেই ভোটার কার্ড নাম্বারটা রয়েছে সেটা আপনাকে বসাতে হবে। তারপরে আত্মীয় নেমের জায়গায় সেখানে দেখবেন যে 2002 সালে ভোটার লিস্টে কী নামটা রয়েছে, সম্পর্কিত ব্যক্তির নাম কী রয়েছে সেটা বসিয়ে দেবেন, এবং এখানে সম্পর্ক কী লেখা রয়েছে সেটা আপনি সেখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। যেটা যেটা 2002 সালে ভোটার লিস্টে যেভাবে লেখা রয়েছে সেইভাবে কিন্তু একে একে ডিটেলস আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে জেলার নাম রাজ্যের নাম বসিয়ে দেবেন, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা একে একে সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। এবার এখানে চাইলে আপনার বাবার ডিটেলসের জায়গায় আপনি মায়ের ডিটেলস সাবমিট করতে পারেন অথবা দাদু দিদার ডিটেলস সাবমিট করতে পারেন, কিন্তু এর বাইরে কিন্তু হবে না, ঠিক আছে। আপনি হয় বাবা মা দাদু দিদা এই চারটি সম্পর্ক ছাড়া আর কোনো রকম সম্পর্ক কিন্তু চলবে না, ঠিক আছে। সেটা হতে পারে স্বামী অথবা হতে পারে যে অন্য কারোর ডিটেলস কিন্তু চলবে না, শুধুমাত্র বাবা মা দাদু দিদা, ঠিক আছে। এই চারজনের ডিটেলস এখানে সাবমিট করতে হবে। যে 2002 সালে যদি ভোটার লিস্টে আপনার নাম থাকে তো ভালো, তো সেক্ষেত্রে বাম দিকের ঘরটা ফিল আপ করবেন, অথবা যদি আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে যদি না থাকে সেক্ষেত্রে আপনার বাবা মা দাদু দিদা এই চারজনের ডিটেলসের মধ্যে যে কোনো একজনের ডিটেলস কিন্তু এখানে ডান দিকের ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে সিগনেচার করে দেবেন, এই জায়গাটা সিগনেচার করে দেবেন। এবার ধরুন আপনি কোনো কারণে বাড়িতে নেই, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এই সিগনেচারের জায়গায় যে আপনার সিগনেচারের জায়গায় আপনার পরিবারের অন্য কেউ সিগনেচার করলেও কিন্তু হবে, তবে তার সঙ্গে আপনার কী রিলেশন সেটা কিন্তু উল্লেখ করতে হবে এখানে, ঠিক আছে। যে আপনার পরিবারের অন্য কেউ আপনার নাম করে সিগনেচার করছে সেক্ষেত্রে তার সঙ্গে আপনার সম্পর্ক কী সেটা আপনাকে লিখতে হবে এবং সঙ্গে ডেটটা লিখে দেবেন কবে আপনি সিগনেচার করছেন। তারপর নিচে কিন্তু এখানে বিএলও এখানে সিগনেচার করে ফর্মটা কিন্তু জমা নিয়ে নেবে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এবার মেন মধ্যে কথা হলো, ধরুন আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, ঠিক আছে, এবং আপনার বাবা মা দাদু দিদা কারোর নাম নেই 2002 সালে ভোটার লিস্টে, তো সেক্ষেত্রে কিন্তু এই দুটো ঘর কিন্তু আপনি ছেড়ে দেবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে বর্তমান নির্বাচন কমিশনের তরফ থেকে যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে বিএলওকে জমা দিতে হবে। কিন্তু যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম থাকে অথবা আপনার নাম নেই কিন্তু আপনার বাবা মা দাদু দিদার নাম রয়েছে, সেক্ষেত্রে যে এই ফর্মের সঙ্গে কোনো রকমের ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন এই যে বর্তমানে এসআইয়ের যে ফর্ম ফিল আপটা এটা কিন্তু খুবই সহজ, কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারছে না, গুলিয়ে ফেলছে, কিন্তু এই যে ফর্ম ফিল আপটা খুবই সহজ, খুবই ইজি প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন ফর্ম ফিল আপটা, ঠিক আছে। তো এইভাবে যারা যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে ফর্ম ফিল আপটা করতে পারেন। এখন বর্তমানে কিন্তু অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, এটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে। যারা যারা কিন্তু অফলাইন আবেদন করতে যদি না চান, কারো যারা যারা যদি আমি অফলাইন আবেদন করবো না, তো সেক্ষেত্রে আপনি অনলাইন আবেদন করতে পারেন। তো সেক্ষেত্রে অনলাইন আবেদন কীভাবে করবে সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে আপনি অনলাইন আবেদন কিন্তু করতে পারেন। সেই ভিডিওটা দেখে আপনি কিন্তু অনলাইন আবেদন করতে পারেন, ঠিক আছে। এবার অনেকে বলতে পারে যে আমি অনলাইন অথবা অফলাইন দুটোকে আবেদন করতে পারবো না, দুটো আবেদন করবেন না। আপনি যদি অনলাইন আবেদন করেন সেক্ষেত্রে অফলাইনে এই যে ফর্ম ফিল আপ করবেন না, জমা দেবেন না। এবার যদি আপনি অফলাইনে এই ফর্ম আপনি ফিল আপ করে জমা দেন সেক্ষেত্রে আপনি অনলাইন আবেদন করবেন না। ওকে, বোঝা গেল, ক্লিয়ার। এবার এই এসআইআর ফর্ম নিয়ে যদি আর কোনো রকম যদি কোশ্চেন থাকে, কোন বিষয়টা আপনি বুঝতে পারছেন না সেটা এরকম যদি কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তারা রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।